করে সেদিকে এগিয়ে গিয়ে বেলকনি ঠাই ঘেঁষে দাঁড়ালো। তাকবীরের চোখ অনুসরণ করে নিচে ফুলবাগানের দিকে তাকাতে অবাক চোখ যেন অবিশ্বাস্য চাহনিতে ফুটে উঠল। গম্ভীর তাকবীর হাসছে, তাও আবার একটা মেয়ের কারণে। আনাস তাকবীরের হাসির কারণ বুঝতে পেরে স্বাভাবিকভাবেই পুনরায় সোফাতে গিয়ে বসলো। আদিল আগেও তার স্যারকে কিছুটা সন্দেহ করছিল, আজকে ব্যাপারটাই সব কিছু স্পষ্ট হয়ে গেল তার কাছে। এদিকে আশিক হাবিব একটার পর একটা অবাক হতে লাগলো। প্রথমে যে গম্ভীর তাকবীর কারোর সঙ্গে মন খুলে কথা পর্যন্ত বলে না, সেই তাকবীরের মুখে হাসি, তাও একটা মেয়ের কারণে। অন্যদিকে আনাসের রিয়াকশন দেখে মনে হচ্ছে এটা স্বাভাবিক বিষয়, তার ব্যাপারটা পূর্ব থেকে সব কিছু জানা। তাকবীর নিজের পাশে আশিক হাবিবকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মুখে বিরক্তি ফুটে উঠল। তাকবীর বিরক্ত হয়ে গম্ভীর মুখে বলে, What happened? You have changed, bro. What the hell you are talking about? তোমার মুখে কিছুক্ষণ আগে হাসি ছিল, অ্যান্ড সেই হাসির কারণ একটা মেয়ে ছিল। ইউ হ্যাভ চেঞ্জ, ব্রো। Nonsense. তাকবীর কথাটা বলি বেলকনি থেকে নিচে নেমে এসে নিজের গাড়িটা পার্কিং থেকে বের করে নিয়ে শো শো করে চলে গেল গাড়িটা। তাকবীরের গাড়ি যাওয়াতেই আরাতের ফটো তোলার কিছুটা ব্যাঘাত ঘটল। আরাত গাড়ি যাওয়ার শব্দে সেদিকে তাকিয়ে পুনরায় নিজের মতো করে ফটো তোলাই মগ্ন হয়ে উঠল। হানিয়া বেলকনি থেকে তাকবীরে চলে যাওয়ার দিকে তাকিয়ে আরাতের দিকে তাকালো। আরাতকে আজ কেন যেন হানিয়ার কাছে অসহ্য লাগছে। তাকবীর কেন ওই মেয়েটাকে মুগ্ধ চোখে দেখবে, আর কেনই বা মেয়েটার হাসির শব্দে তাকবীরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে। হানিয়া আরাতের দিকে তাকিয়ে আনমনা হয়ে ভাবনায় ডুবেছিল। হাবিব বোনের মনের অবস্থা বুঝতে পেরে বোনের ঘাড়ে হাত রাখতেই হানিয়া ভাইয়ের ছোঁয়াপে পিছনে তাকিয়ে মলিন হাসলো। হাবিব বোনের মুখের দিকে তাকিয়ে মনে মনে স্থির করে তাকবীরের সঙ্গে কথা বলতে হবে। হানিয়া প্রায় 3 বছরের বেশি হবে তাকবীরকে পছন্দ করে, তাও তাকবীর যখন প্রথম প্রথম অফিসে জয়েন করে একদিন হাবিব সব ফ্রেন্ডদের নিজের বাসায় ইনভাইট করে। সেই সূত্র থেকে সবার মতো তাকবীর হাবিবদের বাসায় যাওয়া। ওই দিন প্রথম হানিয়া তাকবীরকে দেখে। হানিয়া প্রথম দেখায় তাকবীরকে ভালো লেগে যায়। হানিয়া তাকবীরকে পছন্দ করে, সেই পছন্দ থেকে এখন ভালোবাসায় রূপ নিয়েছে। হাবিব যখন বুঝতে পারলো তার বোন তাকবীরকে ভালোবাসে, হাবিব ওর পরিবারকে বিষয়টা জানিয়েছে। হাবিবের পরিবার বলতে হাবিব, হানিয়া আর ওদের আব্বু আম্মু, 4 জনকে নিয়ে তাদের সুন্দর একটা পরিবার। মেয়ের পছন্দ তাকেও ওনারা মেনে নিয়েছে। হানিয়ার সঙ্গে তাকবীরের বিয়ের কথা নিয়ে তালুকদার বাড়ির সঙ্গে কথা বলতে চেয়েছিল, শুধু হাবিব তার মা বাবাকে বুঝিয়ে রেখেছে তাকবীরের কাছে সে নিজেই তার বোনের বিয়ের প্রস্তাব রাখবে, তাকে শুধু সময় দিতে হবে। হঠাৎ এভাবে বোনের বিয়ের আর্জি জানানোতেই যদি তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে যায়, এই কথাটা ভেবেই হাবিব নিজের পরিবার বোনের কাছে সময় নিয়েছে। তাকবীরের কাছে চোখ বন্ধ করে বোনকে দিতে পারবে। হাবিবের জানা মতে তাকবীর অন্য কোনো পছন্দও নেই, ওর পরিবার যেখানে বিয়ে করাবে তাকবীর সেখানেই বিয়ে করবে। এই বিশ্বাসের ওপর হাবিব আগেই তালুকদার বাড়িতে বিয়ের প্রস্তাব রেখেছে। মূলত এই কারণে রাবেয়া তালুকদার আজকে হানিয়াকে ইনভাইট করেছে। কেটে গেছে আরও 2 দিন, আরিশা আমানের বিয়ে ডেট ফিক্সড হয়ে গেছে। আর মাত্র 1 সপ্তাহ। বড়রা সবাই মিলে ডিসিশন নিয়ে নিল সামনের শুক্রবারে বিয়ে, শনিবারে বৌভাত। বিয়ে নিয়ে ছোটদের মধ্যে উৎসাহ থাকলেও মন খারাপের রেশ দেখা গেল। আরাত তার বড় মাকে দিয়ে আদনান তালুকদারের কাছে কথাটা বলতে বলেছিল। আদনান তালুকদারের গায়ে হলুদ, মেহেদি এগুলো পছন্দ না বিধায় তিনি রাবেয়া তালুকদারের কথাটা তুলতেই বারণ করে দিয়েছে। এখন শুধু বিয়ে বৌভাত নিয়ে বড়দের কথা বলতে দেখে দরজার আড়াল থেকে আরাত, আয়রা, আরিশা মন খারাপ করে রাবেয়া তালুকদারের দিকে তাকালো। রাবেয়া তালুকদার ড্রয়িং রুম থেকে আরাতদের দিকে তাকিয়ে মাথার ইশারায় না বোঝালো, অর্থাৎ আদনান তালুকদার রাজি হয়নি। এবার আরাত, আয়রা দুজন বারবার আরিশাকে বলতে লাগলো সবার সামনে গিয়ে গায়ে হলুদের কথাটা বলতে। আরিশা নাকচ করছে বারংবার। নিজের বিয়ে বিষয়ে বড়দেরকে কিভাবে বলবে, ব্যাপারটা খারাপ দেখায় বিধায় আরিশা আরাতকে বলতে লাগলো, তুই তাকবীর ভাইয়াকে ম্যানেজ কর, তাহলে সব কিছু হয়ে যাবে। আরিশার কথাই আয়রা সাই জানিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আরাত, তাকবীর ভাইয়া তোর কথা শুনবে, আমাদের সঙ্গে তো কথাই বলে না, তোর সঙ্গে টুকিটাকি কথা বলে। আরিশা আয়রার কথাটাতে আরাত নাকচ করে বলে উঠল, আমি বীর ভাইয়ার সামনে যেতে কেমন যেন ভয় করে, আমি পারবো না।
আরিশা আরাতের কথায় বিরক্তি মুখে বলল, তোর মুখে ভয় মানায় না। অন্তত আমি বিশ্বাস করি না তুই কাউকে ভয় পাস। হ্যাঁ মানছি তাকবীর ভাইয়া কথা কম বলে বিধায় আমাদের কাছে ভাইয়াকে রাগি রাগি লাগে, বাট ভাইয়া রাগি না। তুই পারবি ভাইয়াকে রাজি করাতে। যা বোন। আরিশা আরাতকে সিঁড়ির দিকে ঠেলে দিতে দিতে কথাগুলো বলল। আয়রা আরিশার মতো একইভাবে আরাতকে ঠেলে বলে উঠল, মনে কর এটাই তোর তরফ থেকে আরিশা আপুর বিয়ের গিফট। যা আপুর আবদারটা পূরণ কর। অক্টোবরের শেষ দিকে হালকা শীত পড়তে শুরু করে। নতুন ঋতুর আগমন হওয়া এই মাসটা অন্য সব মাসের চেয়ে একটু বেশি আলাদা। অক্টোবরের হাওয়া সবসময় কিছু গল্প নিয়ে আসে। ঝরে যাওয়া পাতা, ভোরের কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকাল, কোকিলের মোহনীয় জাদুভরা কণ্ঠে কুকু আওয়াজ, কখনো রোদ কখনো মেঘ, কখনো শরীর হিম করা শীতল ঠান্ডা আবহাওয়া। আরাত মনের মধ্যে হাজারো কথা সাজিয়ে নিয়ে ভয়ে ভয়ে দোতলা সিঁড়ি ডেঙে দেখপা করে উপরে উঠতে উঠতে নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। নিজের রুমের সামনে এসে যেন মনের মধ্যে গুছানো কথাগুলো অগোছালো হয়ে বিষণ্ণ সন্ধ্যায় মৃদু ঠান্ডা বাতাসের সঙ্গে বিলীন হয়ে গেল। আরাত দোতলা থেকে নিচের দিকে তাকালো। ড্রয়িং রুমে বড়রা আরিশার বিয়ে নিয়ে আলোচনা করছে। আরিশা আয়রা আরাতকে নিচের দিকে তাকাতে দেখে হাতের ইশারায় অনুরোধের সুরে দেখিয়ে বলেও, প্লিজ বোন দাঁড়াস না, তাকবীর ভাইকে যে কোনোভাবে রাজি কর প্লিজ। আরাত দুই বোনের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে মনে সাহস জুগিয়ে বড় করে একটা শ্বাস নিল। থ্রি পিসের সঙ্গে ব্রাউন জর্জেট ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে নিয়ে দুরু দুরু বুকে পা বাড়ালো তাকবীরের রুমের দিকে। রুমের সামনে এসে 2 সেকেন্ড অপেক্ষা করার পর দরজায় হাত দিয়ে নক করলো। কয়েকবার নক করার পরে কোনো রেসপন্স না পেয়ে দরজাটা হালকা ধাক্কা দিতেই দরজা একা একা খুলে গেল। আরাত রুমের ভেতরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে তাকবীরের দরজা খুলতে লাগলো। তাকবীরকে রুমে না পেয়ে রুম থেকে বের হতে যাবে তখনই বেলকনি থেকে একটা ঠান্ডা নীরব কণ্ঠ ভেসে এলো। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে না খুঁজে চলে যাচ্ছ? আরাত থেমে যায়, বুঝতে পারে যার খোঁজে এসেছিল সেই মানুষটার বর্তমান অবস্থান বেলকনিতে। আরাত পিছনে ঘুরে ধীর পায়ে নিজের মনে পুনরায় কথাগুলো সাজাতে সাজাতে সেদিকে এগিয়ে এসে বেলকনির দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে দেখতে লাগলো। এদিকে এসো রাত। আরাত ধরা পড়ে যাওয়া মুখে আমতা আমতা করে সোজা হয়ে তাকবীরের পাশে এসে দাঁড়ালো। কোথায় থেকে কথা শুরু করবে ভেবে না পেয়ে ওনার কোন দুহাত দিয়ে পেঁচানো শুরু করলো। তাকবীর তখনও সোফাতে বসে ল্যাপটপে অফিসের কাজগুলো দেখছিল। তাকবীর আরাতের কোনো সারা শব্দ না পেয়ে সরাসরি চোখ রাখলো আরাতের উপর। বাহা দিয়ে ল্যাপটপ বন্ধ করতে করতে আরাতকে পুনরায় প্রশ্ন করে, কি চাই? গায়ে হলুদ, মেহেদি। হোয়াট? আরাত এবার চোখ তুলে তাকালো তাকবীরের দিকে। তাকবীরকে পূর্ব থেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ দুটো নিমিষেই নেমে নিল আরাত। নিজের ওপর রাগ লাগলো। মনের মধ্যে গুছিয়ে রাখা কথাগুলো এখন আর মনে আসছে না। এবার আরাত শান্ত নরম গলায় তাকবীরকে বলে উঠল। বীর ভাইয়া, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পুনরায় বলল, আরিশা আপুর বিয়েতে বড় আব্বু বাবা গায়ে হলুদ করতে চাইছে না। আপনি একটু বড় আব্বুকে বলে দেবেন প্লিজ। নিজের মধ্যে সাহস জুটে কথাগুলো বলে আশা ভরা চাহনিতে তাকবীরের দিকে তাকালো আরাত। এই নিয়মগুলো আমাদের হাদিসে নেই, তুমি জানো না? হ্যাঁ। তারপরেও আরাত মাথা নিচু করে দাঁড়ালো। কি উত্তর দিবে? সত্যিই তো এই অনুষ্ঠানগুলো মানতে হয় না, এটা আরাতের জানা আছে। আত্মীয় স্বজনের বিয়েতে এমন অনুষ্ঠান অনেক দেখছে। ছোট থেকে এখন পর্যন্ত কখনো নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখেনি। পুরো কাজের মহলের মধ্যে আরিশার বিয়ে দিয়ে শুরু, এজন্য সবার মধ্যে বিয়ের আনন্দটা একটু বেশি। আরাতকে মাথা নিচু করে থাকতে দেখে তাকবীর ঠান্ডা নরম কণ্ঠে বলে উঠল। ওকে আমি বলে দেবো। কথাটা শোনা মাত্র আরাতের মুখে হাসি ফুটে উঠল। খুশি হয়ে তাকবীরের সামনে লাফাতে না পেরে বুকে যেন খুশির উৎফুল্লতা ছেড়ে গেল। তাকবীর আরাতের অগোচরে সেই উৎফুল্লতা ভরা মুখটা মুগ্ধ চোখে দেখে নিয়ে গম্ভীর মুখে সোফার পাশে থেকে হাতে ফোনটা তুলে নিয়ে আরাতকে উদ্দেশ্য করে বলল, আর কিছু? আরাত মাথা ঝেড়ে না বুঝিয়ে বেলকনি থেকে পা বাড়াতেই কিছু একটা মনে পড়ায় সাহস জুটিয়ে পুনরায় বলল, বীর ভাইয়া, বলো। আপনি কিভাবে বুঝলেন আমি আপনার রুমে এসেছি?
কাচের চুরির ঝনঝন মনোমুগ্ধ করা আওয়াজে। আপনার কাচের চুরির আওয়াজ পছন্দ? হুম। আরাত তাকবীরের কথার অর্থ বুঝতে না পেয়ে পুনরায় জিজ্ঞেস করতে যাবে। তাকবীর আরাতকে বলল, এখন আসতে পারো। তালুকদার বাড়িতে পুরোদমে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। আর মাত্র হাতে গোনা 3 দিন। বিয়ের আয়োজন নিয়ে সবাই খুব ব্যস্ত। আদনান তালুকদার আর আহাদ তালুকদার ওনাদের পরিচয় ফ্রেন্ড আত্মীয় স্বজনদের ইনভাইট করতে ব্যস্ত। এদিকে আতিফ শেখ মেয়ের বিয়েতে হাতে সময় পাওয়া তার দায়। আনহা শেখ থেকে বাড়ির গিন্নিদের মধ্যে এক ধরনের বাড়িঘর নতুন করে সাজিয়ে তোলায় ধুম লেগে গেছে। বাদ পড়ে নাই রহিমা সুলতানাও। পরিবারের বড় মেয়ের বিয়ে বলে কথা, সবার মধ্যে ব্যস্ততা তো থাকবেই। আতিফ শেখের ভাই বোন আত্মীয় স্বজন নেই বললেই চলে। তার উপর শেখ বাড়িটা ছোট্ট হয়। আদনান তালুকদার নিজের বাড়িতে ভাগিনী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার ডিসিশন নেয়। আদনান তালুকদারের কথাই উপর তালুকদার বাড়ি বিয়ের সাজে সাজিয়ে তুলতে ব্যস্ত সবাই। আরাত, আয়রা, আরিশা 3 জন সোফাতে বসে আদিবা তালুকদারের হাতের চিকেন পকোড়া খেতে খেতে মা কাকিদের ব্যস্ত হাতে কাজগুলো দেখছিল। আরাতের পড়াশোনার প্রতি আগে থেকেই আগ্রহ নেই। তার উপর বিয়ের সূচনায় আরিশার বিয়ে ডেট ফিক্সড হওয়ার পরের দিন কলেজে গিয়ে বিয়ের উপলক্ষে প্রিন্সিপালের কাছে বলেই টানা 10 দিনের ছুটি নিয়ে এসেছে। আহিন আলভি স্কুলে গিয়েছে। আনহা শেখ ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে থেকে আনাসকে ডাকতে লাগলেন। আনাস, আনাস, কই তুই? জলদি নিচে নেমে আয়। আনাস তাকবীরের রুমে তাকবীরের সঙ্গে অফিসের কাজগুলো গুছিয়ে রাখছিল। বিয়ের ব্যস্ততায় আদনান তালুকদার অফিসে বন্ধ রাখবেন বলছে। যদিও তাকবীরের কাছে অফিস বন্ধ খোলা ম্যাটার করে না। দেখা যাবে আরিশার বিয়ের দিনও নিজের কাজ নিয়ে বিজি রয়েছে। আনাস আনহা শেখের ডাকে তাকবীরকে বলে রুম থেকে নিচে নেমে এলো। হ্যাঁ ফুফি। হাতে সময় খুব কম, এখনো কত আয়োজন বাকি। শপিং করা বাকি, জুয়েলারি বাকি। আশিক হাবিবের নাম্বারটাও বলতো বাবা। কেন ফুফি? ওদের ইনভাইট করতে হবে তো, তোদের ফ্রেন্ড না? ফুফি ওদের আলাদাভাবে ইনভাইট করতে হবে না, আমি ওদের বলে দিয়েছি। তুমি ওদের আলাদাভাবে ইনভাইট করলে দেখা যাবে 1 মাসের জন্য গাড়িটি নিয়ে হাজির হয়ে যাবে। আনহা শেখ আনাসের কথা হেসে উঠল। আনাসকে আদরের গলায় ধমক দিয়ে পুনরায় ব্যস্ত পায়ে কিচেনের দিকে যেতে যেতে বললেন, পাগল ছেলে একটা, এভাবে বলতে হয় না বাবা। আর শোনো, হাবিবকে বলে দিও হানিয়াকে সঙ্গে নিয়ে আসতে। আনহা শেখের আদরে বলা কথায় আনাস মুচকি হেসে মাথা নাড়িয়ে হানিয়াকে হাবিবের সঙ্গে নিয়ে আসতে বলবে বোঝালো। আনাস নিজের ঘরের দিকে পা বাড়াতেই কি মনে করে সোফার দিকে তাকালো। আয়রা পূর্ব থেকেই পকোড়া খেতে খেতে আনাস আর আনহা শেখের দিকে তাকিয়ে দুজনের কথাগুলো শুনছিল। আনাস তাকানোর সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে গেল। আরিশা আনহা শেখের পিছন পিছন চলে গেল। আর আরাত ফোনে কাকে যেন ফোন করার ট্রাই করছে বারংবার। সেদিক থেকে আনাস চোখ ফিরিয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। আয়রা আনাসের সঙ্গে যাওয়ার দিকে তাকিয়ে কিছু একটা মনে মনে ভেবে মুচকি হাসি দিল। আরাতের ফোন 2 বারের মাথায় রিসিভ করলো ওপারের ব্যক্তি। হ্যালো মিম। হ্যাঁ আপু বলো। কই ছিলে এতক্ষণ? ফোন দিতেছি, দেখোস না? সরি আপু, বাইরে ছিলাম। বলো আপু, কিছু বলবে? আমাদের বাড়ি থেকে কারো ফোন যায় নাই মামার কাছে? হ্যাঁ আপু, আব্বার কাছে ফুপা ফোন করেছিল আরিশা আপুর বিয়েতে ইনভাইট করতে। মামা তোদের নিয়ে কবে আসতে চাইছে? আব্বা তো বললো বিয়ের দিন যাবে। তুই আজকে চলে আয়। বীর ভাইয়ার মামা তো বোন সন্ধ্যা আছে না, ও আজকে আসবে। আয়রা আপুর ফ্রেন্ডকে চিনিস না, মায়া আপু? হ্যাঁ একবার দেখেছিলাম, তুমি পরিচয় করে দিয়েছিলে। হ্যাঁ, মায়া আপু, আয়রা আপু, সন্ধ্যা, আবার আনাস ভাইয়ের ফ্রেন্ডের বোন, নাম হানিয়া। তুই তাকে দেখিস নাই? চলে আয় তাড়াতাড়ি, সবাই একসাথে, অনেক মজা হবে। মিম ফোনের ওপাশ থেকে খুশিতে গদগদ হয়ে আরাতকে বলল, হ্যাঁ আপু আমি যেতে চাই, কিন্তু আব্বা যেতে দিবে না। তুমি একটু ফুপিকে দিয়ে আব্বার সঙ্গে কথা বলে দাও না প্লিজ। আমি মাকে দিয়ে মামার সাথে কথা বলিয়ে দিব, মামা তোকে গাড়িতে উঠাই দিবে। ওকে আপু, আল্লাহ হাফেজ। আরাত আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিল। সোফায় মাথাটা এলিয়ে দিয়ে মন খারাপ নিয়ে বিড়বিড় করলো। এত আনন্দ, এত মজার মধ্যে তুই নেই। আজকে যদি বাংলাদেশে থাকতি তাহলে আমার আনন্দটা আর একটু বেশি গাঢ় হতো। সবসময় হাসি খুশির মধ্যে তোর কমতিটা অনুভব করি। থাক, তুই ভালো থাক, তোর ভালো থাকাতেই আমার সুখ।
সকাল 10:17 সকাল সকাল আশিক তালুকদার বাড়িতে উপস্থিত। তালুকদার বাড়ি ছোট বড় সবাই মিলে আজকে বিয়ের শপিং করতে যাবে। দুটো গাড়ি তো লাগবেই, সবগুলোকে একা সামলাতে আনাস হিমশিম খেয়ে যাবে বিধায় আশিককে ফোন করে ডেকে নেওয়া। আশিক তালুকদার বাড়িতে এসে সকলে ব্রেকফাস্ট করলো। আরাত, আরিশা, আয়রা, আহিন, আলভি, রাহিমা, সুলতানা, আদিবা তালুকদার সবাই শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে রাবেয়া তালুকদারের জন্য অপেক্ষা করছিল। রাবেয়া তালুকদার আশিককে খেতে দিয়ে নিজের রুমে রেডি হতে গিয়েছে। এদিকে রাবেয়া তালুকদারের রুম থেকে বের হতে রেডি হচ্ছে বিধায় আশিক আনাস তাড়া দিয়ে সবাইকে বলে গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। তালুকদার বাড়ির সদর দরজায় আসতে আশিক সামনে আগন্তুকের সঙ্গে খেলে এক ধাক্কা। হঠাৎ ধাক্কা লেগে যাওয়ায় তাল সামলাতে না পেরে তরুণীকে দরজা থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে কোমর চেপে ধরল আশিক। সবাই অবাক হয়ে দুজনকে দেখছে, মনে হচ্ছে এখানে কোনো মুভির শুটিং চলছে। মায়া নিজের বাবা মিস্টার জাহাঙ্গীর আলমকে মানিয়ে বিয়ের 2 দিন আগে চলে আসলো তালুকদার বাড়িতে। জাহাঙ্গীর আলম প্রথমে মেয়েকে একা ছাড়তে চায়নি। আয়রা আতিফ শেখকে দিয়ে কথা বলানোর পরে জাহাঙ্গীর আলম মেয়েকে তালুকদার বাড়িতে আসতে দিলেন। মায়া এক হাতে ট্রলি ব্যাগটা নিয়ে প্রবেশ করতে যাবে, ঠিক ওই সময় মেইন গেট কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল। নিজের কোমরে পুরুষালী ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে কোমর থেকে হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে সোজা হতেই সামনে আনাসের পাশে অচেনা এক ছেলেকে দেখে রাগী গলায় বলে, এটা কেমন বেয়াদবি? মেয়ে মানুষ দেখলেই শুধু চিপকেতে মন চাই, হ্যাঁ? মেয়ে মানুষ যদি চিপকানোর জিনিস হয় তাহলে চিপকালে প্রবলেম কি মিস? চুপ করে লুচ্চা বেটা। মেয়েদের জিনিস বলতে লজ্জা করে না? না, পরিবার থেকে শিক্ষার অভাব আপনার, এই জন্য কথাবার্তা নির্লজ্জ মার্কা। আমাকে ভদ্র বানানোর জন্য পরিবারের কাছে সময় ছিল না। আপনি চাইলে আমাকে ভদ্র বানানোর দায়িত্বটা নিতে পারেন। কি নেবেন মিস? উফ, অসহ্য লুচ্চা বেটা। আয়রা, এই লুচ্চাটা কে রে? হে গার্লস, কারো কাছে আমি রোমিও, কারো কাছে দেওয়ানা, কারো কাছে আশিক, তো কারো কাছে প্লে বয়, কারো কাছে ফ্লার্টিং মাস্টার, কারো কাছে জানেমান, তো কারো কাছে বেবি জানু জান, তো কারো কাছে পাগল প্রেমিক। আর আমার কাছে লুচ্চা। মায়ের কথাটা কানে আসা মাত্র আশিক থেমে গেল। আশিক মায়ের দিকে হেলে কথাগুলো চোখে মুখে দুষ্টুমি ফুটে তুলে বলছিল। এতক্ষণে আয়রা আরাত্রার সদর দরজায় এসে দাঁড়িয়েছে। আয়রা মুখে হাসি টেনে বলে উঠল, ভাইয়া, ও আমার ফ্রেন্ড, ওর সঙ্গে অন্তত ফ্লার্ট করবেন না। ও খুব সিরিয়াস, যখন তখন আপনার উপর 2-4টা বসিয়ে দিতে পারে। ও তোমার ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড? দারুণ তো ব্যাপারটা। মানে? সবাই আশিকের কথায় অবাক হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের চিৎকার কানে হাত রাখলো। আশিক হাত দিয়ে কান নাড়াতে নাড়াতে পুনরায় বলে উঠল, উফ, ছাগলের মতো ম্যাঁ করে কানের পর্দার 12টা বাজিয়ে দিল। আয়রার ফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড, অর্থাৎ আমার মেয়ে ফ্রেন্ড। আরাত, তুই মায়ের ব্যাগটা নিয়ে তোর রুমে রেখে আয়। মায়া বাড়িতে একা থেকে কি করবে? চলো আমাদের সঙ্গে শপিংয়ে যাবে। আর আশিক, 2-4টা না খেতে চাইলে মেয়েটার সঙ্গে দুষ্টুমি বন্ধ করো। বড় আপা আসতে আসতে চলো গাড়িতে গিয়ে বসে পড়ি। আদিবা তালুকদারের কথায় আশিক হালকা হেসে একবার মায়ের দিকে তাকালো। তখনও মায়া রাগী লুকে আশিকের দিকে চেয়ে আছে। আরাত মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে উপরে চলে গেল রাখতে। আদিবা তালুকদার, রাহিমা, সুলতানা, আহিন, আলভি আর আয়রা মায়ের হাত টেনে নিয়ে বাড়ির বাহিরে চলে গেল গাড়িতে বসার জন্য। সবার যাওয়ার দিকে তাকিয়ে আশিক আনাসের দিকে তাকালো। আনাসকে বিরক্তি চোখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বাড়ির বাহিরে যেতে যেতে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছিস কেন? সব জায়গায় তোর এই সো কল ফ্লার্টিং শুরু হয়ে যায়, তাই না? সব জায়গায় শুরু হবে কেন? শুধু মেয়েদের সামনে শুরু হয়। আমি কি করতে পারি? আশিক সামনে দিয়ে এগিয়ে বলল। আনাস আশিকের পিছনে যেতে যেতে পুনরায় বলল, তোকে আমি ওয়ার্নিং করছি, তুই আজ থেকে মায়াকে বোনের নজরে দেখবি। তোর বউকে খুব কষ্ট করে বোনের নজরে দেখলেও তার বেস্ট ফ্রেন্ডকে বোনের নজরে দেখা আমার জন্য জুলুম হয়ে যাবে। সরি দোস্ত, আমি নিজের সঙ্গে এত বড় জুলুম করতে পারবো না, মাফ কর। শালা তোর ফ্লেভারগিরি বের করছি, দাঁড়া। আশিকের মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আনাস পায়ে থেকে জুতা খুলতে খুলতে বলে উঠল। আশিক পিছনে ঘুরে আনাসকে জুতা খুলতে দেখে আতালে পাতালে দৌড় দিল গাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। সবাই আশিকে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল।
আশিক কাউকে দৌড়ের কারণটা বুঝতে না দিয়ে গাড়ির সামনে এসে দৌড় ব্রেক করে মাথার চুল আর নিজেকে পরিপাটি করতে লাগলো। ভাবটা এমন, এখানে কিছুই হয় নাই, নিজেকে পরিপাটি দেখানো তার মূল উদ্দেশ্য।